লুটাতে লুটাতে যে এতটা লুটিয়ে যাবে সে কোনোদিন ভাবেনি। আর উড়তে উড়তে ঘুঘু যে একদিন এইভাবে ফাঁদে পড়ে যাবে সেটাও সে ভাবেনি। দেখুন, বিষয়টা হচ্ছে কিছুদিন আগেই একটা খবর এসেছে আমাদের পশ্চিমবঙ্গে সীমান্ত এলাকায় বিএসএফ এক বাংলাদেশিকে পাকড়াও করেছে এবং সেই বাংলাদেশি দাবি করেছিল যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি মাদ্রাসায় সে শিক্ষকতা করত। এবার তার কাছ থেকে ভুয়ো প্যান কার্ড, ভারতীয় আধার কার্ড সমস্ত কিছুই পাওয়া গেছে। এবার আপনি বলবেন এ তো পশ্চিমবঙ্গে হামেশাই ঘটছে, এ খবর তো আমরা মাঝে মধ্যেই পাচ্ছি, তো এখানে আলাদা কি? আলাদা কিছুই না। এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে আরেকটু ঝেড়ে কাস্তে জানা গেল এ ভদ্রলোক প্রত্যেক মাসে ভাতা পেতেন। আমাদের রাজ্যে যে ইমাম ভাতা চালু করেছেন মুখ্যমন্ত্রী, সেই ইমাম ভাতা এই ভদ্রলোক প্রত্যেক মাসে পেতেন। এবার দেখুন, আমাদের রাজ্যে ভাতা নিয়ে প্রচুর কথা হয়ে গেছে। ভাতা অপাত্রে দান করা হচ্ছে, ভাতা নিয়ে দুর্নীতি হচ্ছে, ভাতার টাকা নয় ছয় হচ্ছে, পাইয়ে দেওয়ার রাজনীতি করা হচ্ছে, এসব নিয়ে প্রচুর কথা হয়ে গেছে, কিন্তু কারোরই খুব একটা কিছু আসে যায় না। এর মোদ্দা কারণটা হচ্ছে যে আপনি মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন করলে তার কাঁচকলা উত্তর আপনি পাবেন। তাই এসব যতই চর্চা হোক না কেন, মুখ্যমন্ত্রীর বিন্দু মাত্র কিচ্ছু যায় আসে না, একেবারে ডোন্ট কেয়ার। তাই তিনি সুন্দর করে ভাতা দিয়ে গেছেন এবং ভাতার ক্ষেত্রে নয় ছয় যা হওয়ার সেই সব অভিযোগও একেবারে সুন্দর করে উঠে এসেছে, একের পর এক নয় ছয় হয়েছে। এখন কথাটা হচ্ছে, এই যে ভাতা এইভাবে মুখ্যমন্ত্রী দিচ্ছেন, রাজ্যের টাকা পাবলিক মানি থেকে এইভাবে যে ভাতা দিচ্ছেন, এর জন্য আমাদের রাজ্য সরকারকে একদিন না একদিন বড় সড় সমস্যায় পড়তে হবে। এই ওয়ার্নিংটা বহুবার দেওয়া হয়েছে, এখন আর ওয়ার্নিংয়ের জায়গা নেই। এখন আমাদের রাজ্য সরকারকে বেশি নয়, মোটামুটি 10,000 কোটি টাকা পকেট থেকে বের করে দিতে হবে। এবং ওয়ান ক্যান সেফলি সে যে এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারকে উল্টো করে ঝাড়লেও 10,000 কোটি টাকা কোথা থেকে বেরোবে সেটা বোঝা খুব মুশকিল। মানে আদৌ এই 10,000 কোটি টাকা পাওয়া যাবে কিনা খুবই সন্দেহ, কিন্তু এই টাকা রাজ্য সরকারকে দিতেই হবে। দেখুন, আমাদের রাজ্য সরকারের ডিএ দেওয়ার মতো ইচ্ছে কোনোদিনই খুব একটা ছিল না। আমাদের রাজ্য সরকার সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটা কোনোদিনই দিতে চায়নি। তার বদলে তারা কি করে গেছে, ক্রমাগত বিষয়টাকে আদালতে টেনে নিয়ে গেছে। এবার আদালতে এই উকিলের খরচ বাবদ রাজ্য সরকারের ডিএ মামলায় কয়েক কোটি টাকা তো খরচ হয়েই গেছে, কিন্তু আরেকটু খরচ হলেও তো ক্ষতি নেই। রাজ্য সরকারের যেটা মোটামুটি উদ্দেশ্য বলা যেতে পারে বা যেটা তারা চাইছিল যে দেখুন, যতটা ডিএ দিতে হবে তার থেকে অনেক কম খরচে উকিল হয়ে যাবে, তাহলে আমরা কয়েক কোটি টাকা খরচ করি, এই কোর্ট থেকে ওই কোর্ট, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টাকে টানতে থাকি, পোস্টপোন করতে থাকি, এটাকে বাতিল করুন বলে লড়াই করতে থাকি, কিন্তু তাতে কি হবে? উকিলের পিছনে কয়েক কোটি টাকা যাবে, কিন্তু সেটাও যতই যাক না কেন, মামলার খরচ যতই হোক না কেন, সেটা যত পরিমাণে ডিএ দিতে হবে তার থেকে তো অনেক অনেক কম। তাহলে এভাবে চললেই তো ভালো ছিল, তাই না? কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আপনারা সকলেই জানেন, সম্প্রতি এই নির্দেশ সামনে এসেছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ রয়েছে তার 25% রাজ্য সরকারকে ইমিডিয়েটলি দিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এবার দেখুন, আপনি যদি প্রশ্ন করেন যে এই টাকা কেন নেই মুখ্যমন্ত্রীর কাছে, এর আগে তো মুখ্যমন্ত্রীকে ওয়ার্ন করা হয়েছিল যে এইভাবে ভাতা যদি দিতে থাকেন তাহলে রাজ্য সরকার কিন্তু একটা সময় সমস্যায় পড়বে, একটা সময় যখন টাকা বের করতে হবে তখন রাজ্য সরকার বের করতে পারবে না। তাতে কি বা এসে যায়? দেখুন, শেষ কয়েক বছর ধরে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ বাড়িয়েছেন, লক্ষ্মীর ভান্ডার প্রাপকের সংখ্যা বাড়িয়েছেন, পুরোহিত ভাতা, ইমাম ভাতা বেড়েছে প্রত্যেক নির্বাচনের আগে এবং সেখানেও সংখ্যা বেড়েছে বারবার। তারই সঙ্গে আরো কত রকমের ভাতা অনুদান চলে আপনারা সকলেই জানেন। এছাড়াও বিভিন্ন প্রকল্প যেগুলোর টাকা কেন্দ্রের তরফ থেকে আসার কথা ছিল, যেমন 100 দিনের কাজ। এই 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রের অভিযোগ যে পশ্চিমবঙ্গে এই 100 দিনের টাকা নয় ছয় হচ্ছে, পশ্চিমবঙ্গের তরফ থেকে 100 দিনের টাকার হিসাব দেওয়া হচ্ছে না, এখানে দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই হিসাবে 100 দিনের টাকা আসা বন্ধ হয়ে গেছে। এবার আমাদের রাজ্য সরকারকে সেটার একটা বিকল্প চালু করতে হয়েছে, সেখানে রাজ্য সরকারকে টাকা দিতে হচ্ছে, বাংলার বাড়ি প্রকল্প চালাতে হচ্ছে। আবারও সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা যে টাকা, প্রকল্পের টাকা কেন্দ্রের কাছ থেকে আসার কথা ছিল, আবারও সেই একই অভিযোগ যে দুর্নীতি হচ্ছে, এই টাকা নিয়ে টাকার হিসেব পাওয়া যাচ্ছে না এবং সেখানেও আবার এই টাকাটা আসা বন্ধ হয়ে গেছে। এবার রাজ্য সরকারকে বাংলার বাড়ি প্রকল্প চালাতে হচ্ছে। তার মানে একদিকে যেমন আমাদের শাসক দলকে তাদের ভোট পাওয়ার জন্য যা যা জনমুখী প্রকল্প ভাতা রয়েছে সেগুলো তো চালাতে হচ্ছেই, তারই সঙ্গে বিভিন্ন প্রকল্পের টাকা যেটা কেন্দ্রের কাছ থেকে পাওয়ার কথা একটি রাজ্যের, সেইটাও কিন্তু রাজ্য সরকারকেই দিতে হচ্ছে।
তারই সঙ্গে আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ এসেছে, এই শাসক দলের দুর্নীতির কারণে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীরা চাকরি হারিয়েছেন। এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে তারপরে পুনর্বিবেচনা করে বলা হয়েছে তবু 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন, কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই ধরনের কোনো রকম পুনর্বিবেচনা নির্দেশে আসেনি। কেন? তার কারণ হিসেবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই দুর্নীতিটা আরো ব্যাপক হারে হয়েছে। এবার মুখ্যমন্ত্রীও খুব ভালো করেই জানেন যে নির্বাচনের ঠিক আগের বছরে এই শিক্ষাকর্মীরাও যদি এখন কথা বলতে শুরু করে দেন, চিৎকার চেঁচামেচি করেন, তাহলে তো মহা মুশকিল। তাহলে কি করা যাবে? দেখুন, শিক্ষকদের যেরকম রিভিউ পিটিশনের জুজু দেখানো হয়েছে, শিক্ষাকর্মীদেরও সেই রকম রিভিউ পিটিশনের জুজু দেখানো হয়েছে এবং বলে দেওয়া হয়েছে ততদিন পর্যন্ত চুপ করে থাকো, তোমাদের তো আমরা মাসে মাসে টাকা দিচ্ছি। শ্রম দপ্তরের অধীনে নতুন প্রকল্প তৈরি করা হয়েছে এবং তার অধীনে বলা হয়েছে প্রত্যেক মাসে এই শিক্ষাকর্মীদের মধ্যে গ্রুপ সি কর্মচারী যারা চাকরি হারিয়েছেন তারা মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মচারী যারা চাকরি হারিয়েছেন মাসে তারা 20,000 টাকা করে পাবে। এই টাকাও সরকারের তরফ থেকে দেওয়া হবে। মানে এখানেও মোটামুটি 100 কোটি টাকার জলাঞ্জলি এই ভাতা বা সহায়তা দিতে। কারণ এখানেও কিন্তু কোনো সমাধান এলো না, শুধু বলা হচ্ছে দাঁড়াও না, আমরা ঠিক করে দেব, আপাতত এই টাকাটা নাও। তাহলে এই আরো একটা খরচ সরকার এখন করতে রাজি। এইখানে এইরকম একটা পরিস্থিতি যে তৈরি হতে চলেছে, তার দরজার সামনে যে এইরকম ভাবে একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং এইরকম একটা আর্জেন্সি এসে কড়া নাড়বে, সেটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি। কারণ এই ডিএ নিয়ে যে সমস্যা বা ডিএ নিয়ে যে মামলা, সেটা তো আজ থেকে শুরু হয়নি, বহুদিন আগে থেকে শুরু হয়েছে। 2016-তে মামলা হয়েছে। মানে যখন মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড টার্ম, তারপর থেকেই কিন্তু ঝামেলা শুরু হয়ে গিয়েছিল এবং হাইকোর্টে যে মামলাটা গিয়েছিল যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে এই দাবিতে, যে মামলা হাইকোর্টে গেছিল 2022-এ হাইকোর্টের তরফ থেকে, সেখানে সেই মামলায় নির্দেশ দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের যে ডিএ দেওয়া হয় সেই হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে। হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল এবং তখন বলা হয়েছিল কেন্দ্রের সমতুল্য 31% হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে। এটা 2022-এর কথা। এই নির্দেশ হাইকোর্টের তরফ থেকে সামনে আসার পর রাজ্য সরকার এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পৌঁছে যায়। সুপ্রিম কোর্টে 2022-এর নভেম্বর মাসে প্রথম এই মামলার শুনানি হয়েছিল। তারপর থেকে অন্তত 18 বার এই মামলাটা পিছিয়ে গেছে। ফাইনালি 2025-এর মে মাসে এসে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার জানানো হলো যে হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছিল সেই পর্যবেক্ষণে কোথাও কোনো ভুল নেই, সেটাই ঠিক। এবং তারই সঙ্গে বলা হলো কেন্দ্রের হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে আর রাজ্য সরকারি কর্মচারীদের যত ডিএ বকেয়া রয়েছে তার 25% ইমিডিয়েটলি রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে। তারই সঙ্গে যেটা এখন বলা হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর যে ফারাকটা সেটা প্রায় 37%। এবং এই যে একটা পরিস্থিতি আসতে চলেছে যেখানে কিন্তু রাজ্য সরকারকে এই টাকাটা দিতে হবে, কোর্টের তরফ থেকে এরকমই একটা নির্দেশ সামনে আসবে, এইটা শাসক দলের নেতারাও ভালোই বুঝতে পেরেছিলেন। যে কারণে আগে থেকেই তারা নানা রকম যুক্তি সাজিয়ে রেখেছিলেন, আগে থেকেই তারা মাঠ পরিষ্কার করছিলেন, খাপ পঞ্চায়েত বসিয়ে দিয়েছিলেন। যেমন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বলেছিলেন অলরেডি এর আগে যে আপনাদের ডিএ দিতে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, স্বাস্থ্যসাথী কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে, আরো অনেক প্রকল্প অনেক কিছু বন্ধ হয়ে যেতে পারে, তাই আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে না। তারপরে তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিলেন আপনারা একটু বাড়ি গিয়ে বুকে হাত দিয়ে ভাববেন যে শোভনদেব বাবু যে কথাটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিব মানুষগুলোর কথা ভাববেন নাকি সরকারি কর্মচারী যারা অলরেডি পাচ্ছেন তাদেরকে আর একটু বেশি করে টাকা দেওয়ার কথা ভাববেন, কোনটা ভাবা উচিত? হ্যাঁ, ঠিকই বলেছেন শোভনদেব বাবু। মানে আমাদের যে নেতারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারাও নিশ্চয়ই ভাবেন, ওই যারা তোলাবাজি করেন তারাও নিশ্চয়ই ভাবেন যে আমি তো এক জায়গা থেকে করেই নিলাম, এত পেয়ে গেছি, পরের জায়গা থেকে কেনই বা করব, ছেড়ে দিই, আর দরকার নেই আমার, তাই না? ভাবেন না নিশ্চয়ই তারা এসব। যাকে এছাড়াও শোভনদেব চট্টোপাধ্যায় 2015-তেও কিন্তু বলেছিলেন যে সরকারি কর্মচারীদের আপনারা ডিএ পাচ্ছেন না, তার কারণ জঙ্গল মহলের মানুষগুলোকে মূল স্রোতে ফেরানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে শাসক দলের নেতারা কিন্তু এটা স্বীকার করে নিয়েছেন এবং বারবার বলে এসেছেন যে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না কারণ আপনাদের ডিএ টাকাটা প্রত্যেকবারই অন্য খাতে খরচ করে দেওয়া হয়, অন্য কোথাও না কোথাও ঢুকিয়ে দেওয়া হয়। 2023-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বা যুক্তি ছিল যে কেন্দ্রীয়
হারে যারা ডিএ চাইছেন রাজ্য সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গে, যারা বলছেন যে এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, এই দাবি মানতে হবে, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যান না আপনারা কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন, কেন্দ্রীয় সরকারের চাকরি করুন, তাহলে আরো বেশি বেতন পাবেন, আরো বেশি ডিএ পাবেন। এই রাজ্য সরকারের চাকরি যখন করছেন তখন এখানকার নিয়ম মতোই সবকিছু করছি, সেটাই তো আপনাদের মানতে হবে। তারই সঙ্গে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমাকে দুর্বল মনে করার কোনো কারণ নেই, আমি কিন্তু দুর্বল মানুষ নই, আমি এখনো পর্যন্ত আপনাদের পক্ষেই রয়েছি, আপনাদের অধিকার নয় তাও 126% ডিএ দিয়েছি, ষষ্ঠ পে কমিশনের টাকাও দিয়ে দিয়েছি। তারপরেই তিনি বলেছিলেন যে আমার কাছে টাকা থাকলে আমি ভালোবেসে পুরস্কার দিতাম, সিপিএম আমলে কত 35% না কত দিয়েছিল না, সেটাকে বাড়িয়ে আমি 126% করেছি। উনি ভালোবেসে ডিএটা দিয়েছেন, বুঝতে পারলেন, ডিএটা উনি ভালোবেসে দিয়েছেন। এই ভালোবাসার মায়াপাশ থেকে মুক্ত হওয়াটা অত্যন্ত কঠিন একটি কাজ ছিল, কারণ এই দীর্ঘদিন ধরে এতগুলো বছর ধরে ডিএ নিয়ে যারা লড়াই করে যাচ্ছেন তারাও খুব ভালো করেই জানতেন যে ডিএ দেওয়ার থেকেও ভাতা দেওয়ায় মুখ্যমন্ত্রী অনেক বেশি মন দেবেন, কারণ ভাতা দিলে ভোট পাওয়া যায়, ডিএ দিলে ভোট পাওয়া যায় না, সহজ হিসেব তার কাছে। 2022-এ যখন হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, তখন অর্থকর্তারা একটি হিসেব করে জানিয়েছিলেন যে এই বাবদ রাজ্য সরকারের খরচ হতে পারে 23,000 কোটি টাকার মতো। এটা 2022-এর কথা। আর এখন 25% ডিএ দিতেই রাজ্য সরকারের খরচ হবে 10,000 কোটি টাকার বেশি। এইভাবে জমিয়ে জমিয়ে পরিমাণটাকে এত বাড়ানোর জন্য তাহলে দায়ী কারা? 2023-এ মুখ্যমন্ত্রী বলেছিলেন একটি প্রশাসনিক সভায়, ডিএ কথাটা উচ্চারণ না করে তিনি বলেছিলেন যে আরে বাবা টাকাটা কোথা থেকে আসবে, আমি তো ম্যাজিশিয়ান নই, আমাকে তো টাকা জোগাড় করতে হবে। অনেকেই আছে বলে এটা পেলাম ওটা দাও, ওটা পেলাম সেটা দাও, আরে যেটা পেলে সেটাকে ধরে রাখার জন্যও তো টাকার দরকার, সেই টাকা কোথা থেকে আসবে? কেন্দ্র টাকা দিচ্ছে না, মিথ্যে কথা বলছে, আমাদের সঙ্গে বঞ্চনা করছে। দেখুন, এখন দেখার বিষয় একটাই, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই যে নির্দেশ দেওয়া হয়েছে যে 25% ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অবিলম্বে দিয়ে দিতে হবে, এই টাকা মানে প্রায় 10,000 কোটি টাকা মতো রাজ্য সরকার কোথা থেকে নিয়ে আসে, নাকি এই টাকাটা না দিয়ে আবার এটাকে কি করে চ্যালেঞ্জ করা যেতে পারে সেই নিয়ে রাজ্য সরকার ভাবনা চিন্তা করে। অনেকেই বলছেন যে আমাদের রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী এবং অর্থনৈতিক বিষয় মুখ্যমন্ত্রীর প্রধান বা মুখ্য উপদেষ্টা অমিত মিত্রর সঙ্গে হয়তো তিনি এই নিয়ে আলোচনায় বসতে পারেন, অথবা এটাকে আবার কিভাবে চ্যালেঞ্জ করা যেতে পারে না পারে, লিগ্যাল দিক কি রয়েছে, এখান থেকে বেরোনোর কি কি উপায় রয়েছে, সেই নিয়ে আবার হয়তো তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বল, অভিষেক মানু সিংভি তাদের সঙ্গেও আলোচনায় বসতে পারেন। কোনটা হবে সেটাই এখন দেখার বিষয়, কে এবার তাকে উতরাবেন সেটাই দেখার বিষয়। উতরানোর জায়গা খুবই কম, তবে উতরানোর একটা উপায় আছে, সেই উপায়টা একটু দামি, ওই 10,000 কোটি টাকার একটু বেশি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।